আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। এনএচএ জব প্রিপারেশন কেয়ার ফেসবুক পেজ এবং জব মেন্টরিং ব্যাচের সকল ভাই বোনদের জানাই সুস্বাগতম। আশা করি সৃষ্টিকর্তার অশেষ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি মূলত গণিতের একটি গুরুত্বপূর্ণ টপিক সমান্তর ধারা নিয়ে কথা বলবো। যদিও সমান্তর ধারা থেকে অলরেডি একটি পর্ব আপলোড করা হয়েছে, যেখানে আমি ক্যাটাগরি 1 থেকে 3 পর্যন্ত আপলোড করেছিলাম। সো বেসিক্যালি হচ্ছে আজকে আমি মূলত ক্যাটাগরি 4 থেকে শুরু করব এবং ক্যাটাগরি 4 থেকে যতগুলো টপিক আমাদের বাকি আছে সেটা আমি আজকে এই ভিডিওতে করিয়ে দিব। তো চলুন আজকে এই পর্বটি শুরু করি। তো ক্যাটাগরি 4 আলোচনা শুরুতে প্রথমত বুঝতে হবে ক্যাটাগরি 4 এ আমি মূলত কোন কোন টাইপের ম্যাথ নিয়ে কথা বলবো। বেসিক্যালি হচ্ছে ক্যাটাগরি 4 হচ্ছে প্রথম তিনটি ক্যাটাগরি মিশ্রিত। দ্যাট মিন্স হচ্ছে ক্যাটাগরি 1 থেকে 3 পর্যন্ত যে যে সূত্র এবং যে যে ম্যাথ নিয়ে আমি কথা বলেছি সেই সেই সূত্র এবং ম্যাথকে সমন্বিত করে ক্যাটাগরি 4 করা হয়েছে। অর্থাৎ দ্যাট মিন্স হচ্ছে ওই ক্যাটাগরি 1 2 3 কে একটু যদি মিক্স আপ করে যদি কোনো অঙ্ক প্রেজেন্ট করা হয় তখন সেই সকল অঙ্ক আমরা কিভাবে করব, অর্থাৎ একটু কঠিন করে অঙ্ক আসলে আমরা কিভাবে করব সেটাই মূলত ক্যাটাগরি 4 এ আলোচনা করা হবে। তো বেসিক্যালি হচ্ছে ক্যাটাগরি 4 এর প্রথম যে অঙ্কটি সেটি হচ্ছে একটি সমান্তর ধারার 16তম পদ -20 হলে 31টি পদের সমষ্টি কত। অর্থাৎ দেখেন এই অঙ্কের মধ্যে ক্যাটাগরি 1 থেকে 3 পর্যন্ত যা যা করানো হয়েছে তার একটা সমন্বয় ঘটেছে। সো এই টপিকের ম্যাথগুলো আমরা কিভাবে সমাধান করব। বেসিক্যালি হচ্ছে ক্যাটাগরি 1 থেকে 3 পর্যন্ত যারা যারা দেখেননি তারা তারা আগে দেখে আসবেন, তারপর দেন হচ্ছে ক্যাটাগরি 4 নিয়ে ভিডিও দেখবেন। বেসিক্যালি হচ্ছে সেখানে কিন্তু আমরা দুইটি সূত্র নিয়ে কথা বলেছি। সেটি হচ্ছে a + n-1 * d, অর্থাৎ এটা হচ্ছে সমান্তর ধারার n তম পদ। আর সমষ্টি সূত্র হিসেবে দেখেছি n/2 2a + n-1 * d। ঠিক আছে, যেটা হচ্ছে ক্যাটাগরি 3 তে করে দেওয়া হয়েছিল। দ্যাট মিন্স হচ্ছে সমান্তর ধারার এই দুইটি সূত্র দিয়েই কিন্তু বেসিক্যালি হচ্ছে ক্যাটাগরি 1 2 3 আমরা করতে পেরেছিলাম। সো এই দুটো সূত্র সমন্বয় ঘটবে এই ধরনের ম্যাথে। সো আমরা কিভাবে ম্যাথটা করব সেটা একটু দেখি। এখানে বলছে যে একটি সমান্তর ধারার 16তম পদ -20। এই যে দেখেন 16তম পদ -20। আমাদের প্রথমত বুঝতে হবে এই লাইনটার মানেটা কি, এবং ক্যাটাগরি 1 থেকে 3 পর্যন্ত যারা খুব ভালো মতো দেখেছেন তারা অলরেডি গেস করে ফেলেছেন যে এই লাইনটার উপর বেস করে কোন সমীকরণটা হতে পারে। বেসিক্যালি হচ্ছে এখানে যে বলছে যে 16তম পদ, হ্যাঁ এই যে 16তম পদ -20, এই 16তম পদ যে -20 বলছে এটা থেকে একটা ইকুয়েশন বানানো যায়। সেটা কিভাবে বানানো যাবে? 16তম পদ যে -20 যে বললো, এখানে যে ইকুয়েশনটা বানাতে পারবেন সেটি হচ্ছে n তম পদ। কি বললাম একটু বলেন তো? n তম পদ। তো n তম পদের সূত্র কিন্তু এইটা যে a + n-1 * d। সো আমি একটু যদি বসাই a প্লাস এই যে n-1 * d সমান কত হবে? -20। এখন ব্যাপারটা হচ্ছে আমি এখানে মানটা বসাই দেব 16তম পদ। যেহেতু 16তম পদ বলছে তাই n এর জায়গায় কত হবে? 16 হবে। এই হচ্ছে চেঞ্জ। ঠিক আছে ব্যাপারটা? সো a + 15d, কারণ 16 থেকে 1 গেলে কত হবে? 15। 15d = -20। অর্থাৎ এই 16তম পদ যে -20 বললো এই কথাটা মানে হচ্ছে এই ইকুয়েশনটা। ঠিক আছে, সো আমরা কিন্তু ক্যাটাগরি 1 থেকে 3 পর্যন্ত ভালো মতো দেখলে আমাদের আর এত ক্যালকুলেশন করা লাগতো না, আমরা ডিরেক্টলি বলে ফেলতে পারতাম। দ্যাট মিন্স হচ্ছে 16তম পদ -20 বলতে এই ইকুয়েশনটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, সো আমি যদি একটু ডিলিট করে দিই, এটা যদি একদম শুরু থেকে ভালো মতো করিয়ে দিই, ব্যাপারটা হচ্ছে দেখবেন এখানে কি যে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। সো দেওয়া আছে কি এই যে 16তম পদ কত? -20। তো এখন বলেন 16তম পদে যে একটু আগে দেখাই দিছি n তম পদ, n তম পদের সূত্র হচ্ছে a + n-1 * d সমান কত হবে? এই -20 আসছে থেকে -20। তবে n এর জায়গায় কত হবে? 16। n এর জায়গায় কত হবে? 16। তো দ্যাট মিন্স হচ্ছে a + 16 থেকে 1 গেলে কত? 15, d সমান কত? -20। তো এই হচ্ছে আমাদের ইকুয়েশন। সো এই লাইনটার মাধ্যমে আমরা এই ইকুয়েশনটা বের করতে পারবো বলেই আমরা আশাবাদী। এরপর দেন বলছে 31টি পদের সমষ্টি। তো সমষ্টির সূত্রটা কি? সমষ্টির সূত্র কিন্তু এইটা n/2 2a + n-1 * d, যেটা আমরা ক্যাটাগরি 3 তে আলোচনা করে আসছি। আর কোনটা কি মানে সেটা আমরা ওইখানে আলোচনা করে আসছি। সো আপনারা কি করবেন, ক্যাটাগরি 1 থেকে 3 এর যে ভিডিওটা আছে সেই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, তখন এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখন যে 31টি পদের সমষ্টি বের করতে বলছে, সো আমরা কিভাবে করব? তো 31টি
পদের সমষ্টি। সো 31টি পদের সমষ্টি, এই 31টি পদের সমষ্টির সূত্র কি হবে? n/2 2a প্লাস n-1 ইনটু d। এটা সমষ্টি সূত্রটা বসিয়ে দিলাম। এখন যেহেতু বলছে 31টি পদের সমষ্টি, তাহলে n এর জায়গায় কত বসাতে হবে? 31 বসাতে হবে, ঠিক আছে? এরপর দেন হচ্ছে 2, আর নিয়ম অনুযায়ী 2a প্লাস n এর জায়গায় কত বসাতে হবে? 31, যেহেতু 31টি পদের সমষ্টি বসাচ্ছি, ঠিক আছে? তারপর নেক্সট হচ্ছে আমাদের যেটা আসবে সেটি হচ্ছে 31/2। এখানে আমরা যদি একটু দেখি যে 2a আছে, তো 2a হবে প্লাস 31 থেকে 1 গেলে কত হবে? 30d, ঠিক আছে? 31/2 2a প্লাস 30d। এখন আপনারা বলতে পারেন আমি তো তাহলে a আর d এর মান যদি কোনোভাবে জানতে পারতাম তাহলে হয়তো এখানে বসায় দিলে অঙ্কটা হয়ে যেত, বাট এই অঙ্কে কিন্তু কোনোভাবেই a আর d এর মানটা দেওয়া নেই। হ্যাঁ, খেয়াল করে দেখবেন যে এখানে কোনো প্রথম পদ নাই আর কি সাধারণ অন্তর নাই। সো না থাকার পরও অঙ্কটা করা যাবে। সেটা কিভাবে দেখেন, আমরা মনে হয় একটু পর্যন্ত ভালো মতো বুঝতে পেরেছি। তারপর হচ্ছে আমরা এদিকে আসবো, এটা একটু মুছে দিচ্ছি, এটা আমরা জানি, সো এটা আমাদের দরকার নেই। এই সো এখন দেখেন 31টি পদের সমষ্টি, তো এই পরের লাইনটা কি হবে? 31/2। হ্যাঁ, এখানে দেখেন 2a প্লাস 30d, এখানে কিন্তু 2 কমন যায়, ঠিক আছে? 2 কমন যায় না? তো আমি যদি এখন 2 কমন যায়, আমি যদি লাইনটা আবার লিখি 2a প্লাস 30d, সো 31/2। এখন যদি 2টা কমন নিই, হ্যাঁ, 2টা কমন নিলে কি থাকে একটু বলেন তো দেখি? 2 কমন নিলে কি থাকে? a থাকে। আর 30 এর মধ্যে 2 কমন নিলে 15 দুগুণা 30, তার মানে এখানে কি হবে? 15 হবে। দেখুন তো এটা বুঝতে পারছেন কিনা? আশা করি বুঝার কথা। কারণ দেখেন আমাদের এই জায়গাটার মধ্যে কমন যায়, কি কমন যায়? আমি যদি 2 কমন নেই, 2 কমন নিলে কি থাকবে? a থাকবে। আর 30 এর মধ্যে তো 2 নিয়ে নিছি, তার মানে 15 দুগুণা 30, দ্যাট মিন্স 15 থাকে, ঠিক আছে? তো এখন জিনিস একটা খেয়াল করে দেখেন যে আমাদের এখানে 2 কিন্তু বাদ যায়, থাকে কি এখানে? 31a প্লাস 15d, ঠিক আছে? সো এই যে 31 ইনটু a প্লাস 15d এর মানটা কিন্তু আমরা এখানে প্রস্তুত করে রেখেছিলাম, কত? -20, ঠিক আছে? a প্লাস 15d এর মান হচ্ছে কত? -20। সো -20 যদি হয় তাহলে 31 এর সাথে -20 গুণ করলে কত হবে? -620। সো আশা করি আমরা কিন্তু বুঝতে পেরেছি কিভাবে অঙ্কটা করা গিয়েছে। বেসিক্যালি কিন্তু এই অঙ্কে a আর d এর মানটা দেওয়া ছিল না, তবুও আমরা কিভাবে অঙ্কটা করতে পেরেছি। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন, ঠিক আছে? সো আশা করি আমাদের এই অঙ্কে কোনো প্রবলেম হবে না। প্রবলেম হলে সেটা অবশ্যই ইনবক্সে জানাবেন। হ্যাঁ, সো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। তো বেসিক্যালি হচ্ছে ক্যাটাগরি 4 এর প্রথম অঙ্কটি সমাধান করার পর এখন আমরা আসব ক্যাটাগরি 4 এর সেকেন্ড অঙ্কে। বেসিক্যালি হচ্ছে দেখেন ক্যাটাগরি 4 এর সেকেন্ড অঙ্কে বলেছে একটি সমান্তর ধারার 5তম পদ 13, 7তম পদ 19, তাহলে 10টি পদের সমষ্টি কত? বেসিক্যালি হচ্ছে এই অঙ্কটা প্রথম অঙ্ক থেকে কিছুটা পরিবর্তন, তবে নিয়মটা হচ্ছে সেম। দেখেন খেয়াল করে, একটি সমান্তর ধারার 5তম পদ 13, 7তম পদ 19, অর্থাৎ এই দুইটা লাইন থেকে কিন্তু আমরা কি করতে পারবো? যে দুইটা কি করতে পারবো? ইকুয়েশন বের করতে পারবো। এখন আপনারা যদি দেখেন 5তম পদ 13, এই 5তম পদ 13 এর ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা হবে হচ্ছে, আমি যদি লিখি যে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। সো আমরা কি বুঝি? 5তম পদ 13, 5তম পদ 13 মানে একটা ইকুয়েশন বের করা যায়। সেটা কিভাবে? যেমন আমি যদি লিখি 5তম পদ 13, এখান থেকে কি ইকুয়েশন বের করা যাবে? a প্লাস n-1 ইনটু d, কারণ n তম পদের সূত্র কিন্তু a প্লাস n-1 ইনটু d, যেটা আমরা ক্যাটাগরি 1 থেকে 3 পর্যন্ত সব জায়গায় আলোচনা করেছি। সো যেহেতু এটা 5তম পদ, তো 5তম পদ হলে এই n এর জায়গায় কত হবে? 5 হবে, ঠিক আছে? এটা আমরা খুব ভালো মতোই জানি, 5তম পদ বললে n এর জায়গায় কি হবে? 5 হবে, এবং ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? a প্লাস 4d সমান সমান 13। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? খুব ভালো মতো হয়ে গেল। এরপর দেন 7তম পদ 19, আবার 7তম পদ সমান সমান কত? 19। সো এই 7তম পদ 19, এই 7তম পদ মানে n তম পদ, সে একই ব্যাপার। সূত্র কি হবে? a প্লাস n-1 ইনটু d ইকুয়াল টু কত? 19। যেহেতু 7তম পদ মানে 7ম পদ, তাহলে n এর জায়গায় কত হবে? 7 হবে, ঠিক আছে? সো এখন যদি একটু ইকুয়েশন লিখি, 7 থেকে 1 গেলে কত? 6, 6d ইকুয়াল টু কত? 90।
সো এই হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। সো আমাদের কিন্তু এই যে এই দুইটা কথা থেকে এই দুইটা ইকুয়েশন কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সো এখন এই দুইটা ইকুয়েশনকে কোনোভাবে কিছু করে 10টি পদের সমষ্টি কি করতে হবে, বের করতে হবে। তো বেসিক্যালি যেহেতু আপনার কাছে দুইটা ইকুয়েশন চলে আসছে, আগে তো একটা ইকুয়েশন ছিল জাস্ট আগের অঙ্কে দেখবেন, ওইটাকেই আমরা কিন্তু কাজে লাগাইতে পারছিলাম, বাট এখন তো আপনার কাছে দুইটা ইকুয়েশন। সো এই যে দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশনকে আমাদের কি করতে হবে, প্লাস মাইনাস করতে হবে। হ্যাঁ, প্লাস মাইনাস করে হয়তো কিছু একটা মান বের হবে, সেই কিছু একটা মান দিয়ে 10টি পদের সমষ্টি বের করতে হবে। সো বেসিক্যালি হচ্ছে আমরা কি করব, একটু প্লাস মাইনাস করব। এখন প্লাস মাইনাসটা কিভাবে করা যাবে, যেমন এই যে a প্লাস 6d সমান সমান হচ্ছে কত, 19, আর এখানে হচ্ছে a প্লাস 4d সমান সমান 13। এই হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন, ঠিক আছে। সো এই দুইটা ইকুয়েশনকে আমরা কি করব, বিয়োগ করব। হ্যাঁ, বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, এখানে যদি আমি বিয়োগ করি, হ্যাঁ বিয়োগ করলে এখানে যে প্লাস সেটা তো মাইনাস, প্লাস এখানে কি মাইনাস, প্লাস এখানে মাইনাস, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো যারাই এটা হচ্ছে খুব আগের ক্লাসের মনে করেন যে কি এটা খুব বাচ্চাকালীন পড়া, তো আমি এখানে এত ডিটেইলস বলছি না, কারণ মাইনাস হলে যেটা হয় যে চিহ্ন পরিবর্তন হয়, চিহ্ন পরিবর্তন, প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, আর এখানে প্লাসটা কি হয়ে গেছে মাইনাস। তো সহজ কথা বললে মাইনাস হলে যেমন এ কাটা 6d থেকে 4d গেলে কত হবে, 2d হবে। হ্যাঁ, 19 থেকে 13 গেলে কত হবে, 6 হবে, ঠিক আছে। সো এটা আসলে না বোঝার তেমন কিছু নাই। এবং d ইকুয়াল টু কত হবে, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, দ্যাট মিন্স আমাদের d এর মানটা হবে 3। এখন এই d এর মানটা আমি যদি যে কোনো একটা ইকুয়েশনে বসাই, তাহলে কিসের মান পেয়ে যাব, অবভিয়াসলি a এর মানটা পেয়ে যাব। সো আমরা সেটা বের করে ফেলি। হ্যাঁ, তো d এর মানটা কোথায় বসাবো, d এর মানটা সাপোজ হচ্ছে 1 নং এ বসিয়ে দিই, আমার ইচ্ছা 1 নং এ বসিয়ে দিই, যে কোনো একটাতে বসান, তাহলে কিন্তু আমাদের a এর মানটা চলে আসে। সো d এর মানটা যদি 1 নং এ বসাই, যেমন হচ্ছে a প্লাস 4 ইনটু যে 4d, এই d এর জায়গায় কত বসাবো, 3 বসাবো, ইকুয়াল টু কত, 13। তো a প্লাস 3 4 কত, 12, আর এখানে হচ্ছে 13, 12 কে ওই পাশে নিয়ে গেলে কি হবে, 13 মাইনাস 12। হ্যাঁ, এর সমান সমান কি হবে, 13 প্লাস 12 ওই পাশে চলে গেলে কি হবে, মাইনাস 12, 13 থেকে 12 গেলে কত হবে, 1। দ্যাট মিন্স হচ্ছে আমাদের d এর মানটা হচ্ছে 3 আর a এর মানটা কত, 1। সো যখন আপনার কাছে a এর মান আর d এর মান চলে আসছে, তখন 10টি পদের সমষ্টি মানে সমষ্টির যে সূত্রটা ছিল, সেখানে কিন্তু a আর d এর মানটা বসিয়ে দিলে কিন্তু অঙ্কটা সমাধান করা সম্ভব। সেটা কিভাবে, প্রথম কথা হচ্ছে আগে প্রথমত এটা নিশ্চিতভাবে তোলা হয়েছে। সো আমি একটু মুছে দিব। আমাদের কিসের কিসের মান চলে আসছে, a এর মানটা হচ্ছে 1 আর d এর মানটা হচ্ছে 3। সো দেখেন এখন আমরা সূত্র দিয়ে কি করে ফেলতে পারবো, অঙ্কটা শেষ করতে পারবো, ঠিক আছে। যেমন হচ্ছে এই, যেমন হচ্ছে এই যে আমাদের এখন 10টি পদের সমষ্টি লিখতে হবে, যে 10টি পদের সমষ্টি লিখলেন। এই যে s ইকুয়াল টু কি হবে, ওই যে সূত্র ছিল n/2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। সো এখন দেখেন যেহেতু 10টি পদের সমষ্টি বলছে, তার মানে n এর জায়গায় কত বসাইতে হবে, 10 বসাইতে হবে, এখানে n এর জায়গায় কত বসাইতে হবে, 10 বসাইতে হবে। বুঝতে পারছি বিষয়টা, যে 10টি পদের সমষ্টি বলতে দেখে n এর জায়গায় কত কত বসাতে হবে, 10 বসাইতে হবে। তো 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 5, 5 দুগুণা 10। এরপর দেন হচ্ছে 2 ইনটু, আচ্ছা আমি এখানে একটা জিনিস লিখি, 2a প্লাস 10 থেকে 1 গেলে কত হবে, 9, 9d। এবং খুব ভালো কথা যে 5 ইনটু, এই যে এটা তো ইনটু আছে, হ্যাঁ 2a এর মান d এর মান দুইটাই কিন্তু আমরা একটু আগে বের করেছিলাম, ওই যে দুইটা ইকুয়েশন কাটাকাটি করে a আর d এর মানটা চলে আসছে। সো আমরা একটু বসাই দিই, 2 ইনটু এর জায়গায় কত হবে 1 প্লাস 9 ইনটু d এর জায়গায় কত হবে 3, ঠিক আছে না। তো 5 ইনটু, তো 2 1 কে 2, 3 নং কত হবে 27। সো 5 ইনটু 2 এর সাথে 27 যোগ করলে কত হবে 29। এবার 29 এর সাথে আমরা কি করব, 5 গুণ করে ফেলবো। তো 5 নং কত হবে 45, 5 দুগুণে 10, 145। সো এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের টোটাল সিনারিও, এই 10টি পদের সমষ্টির অঙ্ক, ঠিক আছে। দেখছেন যে আমরা কি করছি, যে এখান থেকে আর এখান থেকে দুইটা ইকুয়েশন বের করছিলাম, সেই দুইটা ইকুয়েশনকে কাটাকাটি করে আমরা a আর d এর মান বের করতে সক্ষম হয়েছি। তারপর নেক্সট হচ্ছে কি করছি, যে যে সূত্রটি ছিল সূত্রটি দিয়ে করে ফেলতে পারছি। সো আশা করি আমরা কিন্তু এই অঙ্কটাও বুঝতে সক্ষম হয়েছি।
ক্যাটাগরি 4 এর প্রথম এবং দ্বিতীয় অঙ্ক সাকসেসফুলি বোঝার পর তৃতীয় অঙ্কে আমরা হাজির হয়েছি। তৃতীয় অঙ্ক আছে যে 9 + 7 + 5 + ডট 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 ধারাটির n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান কত। অর্থাৎ দেখেন ক্যাটাগরি 4 এ কিন্তু আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া ম্যাথ দেখছি, হ্যাঁ। সো এগুলো কিন্তু প্রত্যেকটাই ক্যাটাগরি 1 থেকে 3 এর সাথে একদম পুরোপুরি মিলে যায়। কারণ হচ্ছে বেসিক্যালি ক্যাটাগরি 1 থেকে 3 পর্যন্ত একদম আমরা ইজি ম্যাথগুলো করেছি। ক্যাটাগরি 4 এ এসে এই ক্যাটাগরি 1 থেকে 3 পর্যন্ত যে মিক্স আপ যে অঙ্কগুলো সেগুলো কিন্তু আমরা ধরে ধরে করার চেষ্টা করছি। সো ক্যাটাগরি 1 থেকে 3 পর্যন্ত খুবই ভালো মতো দেখবেন, তাহলে দেখবেন যে এখানে আর কোনো প্রবলেম হবে না। তো বেসিক্যালি হচ্ছে থার্ড অঙ্কে যে 9 + 7 + 5 + ডট 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 ধারাটি n সংখ্যক পদের যোগফল, এই যে n সংখ্যক পদের যোগফল, এই লাইনটা যখন আমরা দেখছি তখন আমরা কিন্তু বুঝতে পারতেছি যে কি n সংখ্যক পদের যোগফল মানে সমষ্টি, ঠিক আছে না। n সংখ্যক পদের যোগফল বা n সংখ্যক পদের সমষ্টি। তো সমষ্টি সূত্রটা কি জানি, ওই যে n/2 2a + n - 1 * d, ঠিক আছে না ব্যাপারটা। যে কারণ হচ্ছে যখনই বলবে সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল বা n সংখ্যক পদের সমষ্টি সূত্র তো এইটা, তাই না। আমরা তো আর এটা বলবো না a + n - 1 * d। এটা কিসের সূত্র, এটা হচ্ছে n তম পদের সূত্র। এটা খুব ভালো মতো আমরা বলেছি n তম পদের সূত্র। চতুর্থ পদ, পঞ্চম পদ, পাঁচতম পদ মানে n তম পদের সূত্র হচ্ছে এটা। সো এটা তো আর হবে না, হ্যাঁ। আমাদের বলছে যেহেতু n সংখ্যক পদের যোগফল, তো যোগফলের সূত্র কিন্তু মূলত এইটা n/2 2a + n - 1 * d। সো এই অঙ্কটা এখন আমরা কিভাবে সমাধান করব। তো বেসিক্যালি হচ্ছে এই যে আমাদের যে একটা ধারা দিয়ে দিয়েছে, বেসিক্যালি হচ্ছে ক্যাটাগরি 1 থেকে 3 পর্যন্ত ভালো মতো দেখলে বুঝতে পারবেন যে এরকম একটা ধারা দিয়ে দিলে প্রথমেই কিন্তু আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করে ফেলি, তাই না। সো আমরা এখানে কি করব, যে দেওয়া আছে বা এখানে লিখি, হ্যাঁ ডিরেক্ট আমি লিখে ফেলি, এখানে শর্টকাটে শেষ করতে হবে। এখানে হচ্ছে প্রথম পদ, এই যে প্রথম পদ যাকে আমরা a দ্বারা প্রকাশ করি, এর মানটা কত 9। আমরা খুব ভালো মতো জানি যে সমান্তর দ্বারা প্রথম পদকে a দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে দেন সাধারণ অন্তর, ঠিক আছে, সাধারণ অন্তর। সো এই সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়, d দ্বারা প্রকাশ করা হয়। এবং আমরা যে খুব ভালো মতো জানি যে সাধারণ অন্তর কিভাবে বের করে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করার মাধ্যমে, ঠিক আছে। দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করার মাধ্যমে, যে দ্বিতীয় পদ হচ্ছে 7 এবং দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ। তো 7 থেকে 9 গেলে কত হবে, -2। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে a আর d এর মান। সো a আর d এর মানটা আমাদের রেডি আছে, মানে যে কোনো একটা ধারা দেখলে আমরা কিন্তু a আর d এর মানটা বের করতে পারি, যেটা আমরা ক্যাটাগরি 1 এ দেখিয়ে দিয়েছি, হ্যাঁ। তো এখন যেহেতু বলছে ধারাটি n সংখ্যক পদের যোগফল, তো এই জায়গাটা থেকে কিন্তু একটা ইকুয়েশন বের করা যায়। সেটা কিভাবে, যেহেতু বলছে n সংখ্যক ধারার যোগফল বা n সংখ্যক পদের যোগফল, আমরা তো জানি যে অর্থাৎ এখানে প্রশ্ন মতে কি হবে, এই যে প্রশ্ন মতে আমরা যদি একটু লিখি, যে তাহলে লিখতে পারবো যে n/2 2a + n - 1 * d ইকুয়াল টু এই যে n সংখ্যক পদের যোগফল কত, -144, তাই না বিষয়টা। আশা করি বুঝতে পারছি, একটু বড় করে লিখি -144। সো আশা করি এটা বুঝার কথা, হ্যাঁ -144, কারণ n সংখ্যক পদের যোগফল কত, -144। সো আমরা এখন এটাকে সলভ করব, হ্যাঁ। সলভ করব কিভাবে, এই যে n/2 * 2 * এর জায়গায় মান বসাতে পারবো, কারণ এর মানটা আমাদের রেডি আছে 9 + n - 1 d এর জায়গায় কত হবে, -2 হবে, হ্যাঁ। এখানে আবার -2 আছে, একটু ঝামেলা না, ওকে কোনো সমস্যা নেই। এরপর দেন হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব, এরপর দেন -144, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে কি করব, সে n/2 ই লিখবো, কারণ এখানে অত তেমন কিছু করার নাই। তারপর দেন হচ্ছে 9 দুগুণা কত, 18, ঠিক আছে। তারপর দেখেন এই যে -2 এর সাথে n গুণ করতে হবে, -2 এর সাথে -1 গুণ করতে হবে। তো -2 এর সাথে n গুণ করলে কত হবে, -12। খুব ভালো কথা, -2 এর সাথে n গুণ করলে কত হবে, -12। -2 এর সাথে -1 গুণ করলে 2 হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 2 একে কত, 2, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ। এই হচ্ছে আমাদের ব্র্যাকেট ক্লোজ। 9 দুগুণা কত, 18। তারপর -2 এর সাথে n গুণ করলে -12, -2 এর সাথে -1 গুণ করলে +2, কারণ মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, আর 2 একে 2, ওকে। এরপর দেন হচ্ছে এখানে কত, -144। তারপর নেক্সট হচ্ছে আমাদের কি আসবে, এই যে n/2, এখানে আমাদের কি থাকে, যে 18 আর 2, এই যে 18 + 2 যোগ করলে কত হবে, 20,
ঠিক আছে, 18 2 যোগ করলে কত হবে 20, আর কি বাকি থাকে -12। ওকে, তারপর সমান সমান -144। সো আশা করি আমরা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারতেছি অঙ্কটা কিভাবে সমাধান করা লাগছে। হ্যাঁ, এগুলো রিটেন বেস ম্যাথ। হ্যাঁ, সো এগুলো আসলে মানে এমসিকিউ তে আসবে না বলেই ধরে নেওয়া হয়। যদি চলে আসে কোনো কারণে তো সেক্ষেত্রে আমাদের কি আর করার, সলভ করতে হবে। এরপর দেন এখন আমরা কি করব? হ্যাঁ, এই যে n/2 আমরা একটা কাজ করতে পারি, এই যে 20 - 2n এখানে কিন্তু দেখে কিন্তু বুঝতেছেন যে 2 কমন যায়, যেটা আমরা ইতিপূর্বে দেখিয়েছিলাম। হ্যাঁ, যদি কমন যায় তাহলে আমরা কমন নিয়ে ফেলবো। হ্যাঁ, কমন কি যায় 2 যায়। হ্যাঁ, তো আমি এই লাইনটা আবার লিখি আপনাদের সুবিধার জন্য, 20 - 2n সমান সমান -144। লাইনটা আপনাদের সুবিধার জন্য আবার লিখছে। হ্যাঁ, সো আমি একটু দেখাই দিই। তো এখানে আমরা কি করব, এই জায়গাটা দেখে মনে হচ্ছে কমন যাচ্ছে, কমন 20 - 2n। সো কমন যদি যায়, কি কমন যাবে বলুন তো? 2 কমন যাবে। হ্যাঁ, 2 কমন গেলে কি থাকবে 20, তো আমি 10 লিখবো, কারণ 10 দুগুণ হচ্ছে 20। ঠিক আছে না? এবং মাইনাস হচ্ছে এই যে দেখেন 2 কমন নিয়ে নিছি, আর বাকি আছে কি n। এই তো ঠিক আছে, দেখেন তো কমনটা বুঝতে পারছি কিনা আমরা। এই যে এই জায়গার মধ্যে কি কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে। হ্যাঁ, কারণ 2 দ্বারা কিন্তু বিভাজ্য, যে 20, যদি 2 কমন নিই তাহলে হবে 10, 10 দুগুণা কত 20, আর এখানে মাইনাস চিহ্ন -12n, এখানে কমন কি যাচ্ছে 2, যদি 2 কমন যায় তাহলে কি থাকে n থাকে। ঠিক আছে, কমনের ব্যাপারটা হয়তো আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, সো এখানে এত ডিটেইলস শেখার তেমন কিছু হয় না। হ্যাঁ, এই যে -144। ঠিক আছে, দেখেন এই যে এই জায়গাটা দেখেন, ঠিক আছে, 10 দুগুণা কত 20, 2 এর সাথে -n গুণ করলে -12। ঠিক আছে, সো যেভাবেই জান না কেন সেভাবেই ঠিক। সো এটা বাদ দিতে হবে, 2 বাদ দিতে হবে, থাকে হচ্ছে n, আর এখানে থাকে 10 - n সমান সমান কত -144। সো n এর সাথে 10 গুণ করলে কি হবে 10n হবে। হ্যাঁ, এরপর n এর সাথে n গুণ করলে কি হবে n স্কয়ার হবে, আর এখানে তো -144 হবে। অঙ্কটা কিন্তু বেশ বড়। সো এই যে n এর সাথে 10 গুণ করলে 10n, এবং n এর সাথে n গুণ করলে -n গুণ করলে -n স্কয়ার, মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা। হ্যাঁ, এটার সাথে এটা, এটার সাথে এটা। ওকে, তো আমরা যদি একটু কি করব, এখন যদি একটু গুছিয়ে লিখি, গুছিয়ে লেখা মানে হচ্ছে মানে এই n স্কয়ার মানে ঘাত যেহেতু বড়, সো এটাকে একটু আগে লিখতে হবে। তো এখানে কি আছে -n স্কয়ার, এটাকে আমরা একটু ফার্স্টের দিকে লিখতে হবে, একটু আমরা প্যাটার্ন অনুযায়ী লিখি। আর এখানে +10n আছে, সেটা লিখি, মানে একটু গুছিয়ে লিখলাম। মানে স্কয়ারটা মানে এগুলো হচ্ছে আগে লিখতে হয়, তারপর এনটা লিখতে হয়। হ্যাঁ, তারপর আছে হচ্ছে কত ওই পাশে -144। তারপর দেখেন -n স্কয়ার +10n এবং -144টা এই পাশে আসলে কত হবে +144, কারণ ডিরেকশন চেঞ্জ করলে আমরা জানি চিহ্ন চেঞ্জ হয়। -144টা এই পাশে আসলে কি হবে +144। তারপর যে কাজটা করতে হবে, সামনে মাইনাসটা খুবই ডিস্টার্ব করতেছে, তাই না? সামনে মাইনাসটা কি করতেছে, খুবই ডিস্টার্ব করতেছে, তো আমাদের কি করতে হবে, মাইনাসটা কমন নিয়ে নিতে হবে। তো মাইনাসটা কমন নিয়ে নিলে কি হবে বলেন তো, n স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস 10n, এরপর মাইনাস প্লাসে মাইনাস 144 হলো 0। আশা করি আমরা বুঝতে পেরেছি। মাইনাসটা কমন নিলে কি হবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, কারণ মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। সেটা কিভাবে দেখেন, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। ওকে, এরপর দেন হচ্ছে এই মাইনাসটা যদি ওই পাশে পাঠিয়ে দেন, হ্যাঁ, মাইনাসটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই 0/-1, তো 0 কে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0ই হবে। সো আমাদের কি করতে হবে, মাইনাসটা আমি যদি পরের লাইনে বাই আকার দিয়ে দিই তাহলে কিন্তু সেটা চলে যায়। সো আমাদের থাকে কি n স্কয়ার -10n -144 = 0। বুঝতে পারছি ব্যাপারটা? মাইনাসটা কোথায় গেল, মাইনাসটাকে আমি ওই পাশে মানে ডান পাশে পাঠিয়ে দিয়েছি। যে এটা যদি ডান পাশে যায় তো এটা বাই আকারে যাবে, তো 0 যদি -1, এটা মাইনাস থাকে মানে -1 আছে, -1টা ওই পাশে চলে গেলে 0/-1, তো ভাগ করলে 0ই হবে। হ্যাঁ, সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। সো এই হচ্ছে আমাদের একটা ফাইনাল ইকুয়েশন, কিন্তু এখানেও অনেক সলভ করতে হবে। এটাকে আসলে বলা হয় মিডল টার্ম। হ্যাঁ, সো বেসিক্যালি হচ্ছে আমরা যারা উৎপাদক বিশ্লেষণ করি তারা কিন্তু মিডল টার্ম টপিকের সাথে পরিচিত। হ্যাঁ, সো আমরা এখন কি করব, মিডল টার্মের মাধ্যমে এটা করার চেষ্টা করব। তো এখন কিভাবে করা যায়, সো দুইটি সংখ্যা সিলেক্ট করতে হবে মিডল টার্ম নিয়ে। যাদের মিডল টার্ম সমস্যা নেই তাদের তো কোনো সমস্যা নেই, আর যাদের মিডল টার্ম সমস্যা আছে তাদের জন্য তখন একটা বিস্তারিত ক্লাস দিয়ে দিব। হ্যাঁ, সো সেখান থেকে আপনারা মিডল টার্ম ব্যাপারটা দেখে নিতে পারবেন। হ্যাঁ, সো আপাতত আমি আপনাদের একটা জিনিস দেখাই যে 18 8 এমন দুটি সংখ্যা বাছাই করতে হবে
যে দুটি সংখ্যাকে গুণ করলে 144 এবং যোগ কিংবা বিয়োগ করলে 10 হয়। হ্যাঁ, সো এখন আপনি যদি একটা জিনিস দেখেন 18 8, এই 18 8টা হচ্ছে ক্যালকুলেটর দিয়েও বের করা যায় এবং হচ্ছে করতে করতে আমরা সলভ করতে পারি। যেমন 18 সাথে 8 গুণ করলে কিন্তু 144 হয় এবং 18 থেকে 8 গেলে 10 হয়। দ্যাট মিন্স এই মিডল টার্মের জন্য আমাদের এই দুইটা সংখ্যা প্রযোজ্য। এখন আপনি যদি বলেন 12 আর 6 নিয়ে করলে কি হবে, দেখো 12 সাথে 6 গুণ করলে কত হবে 72, এটা তো 144 না। আমার কথা হচ্ছে এমন দুটি সংখ্যা বাছাই করতে হবে যাকে গুণ করলেও 144 হবে, তাকে যোগ কিংবা বিয়োগ করলে মাঝখানেটা সমান হবে। এটি আসলে মিডল টার্মের প্রসিডিউর। সো যারা মিডল টার্ম পারেন, এটা তো আসলে ছোট থেকে করার বিষয়। সো এই বিষয়গুলো আসলে তখন পেয়ে যাওয়ারই কথা। আর যারা পারেন না তারা হয়তো একটা আমি ডিটেলস এটার উপর একটা ভিডিও দিয়ে দিব, সো তখন দেখে নিবেন। হ্যাঁ, আর কম বেশি আমরা সবাই কিন্তু মিডল টার্মটা পারি। সো এমন না যে আমরা আসলে ছোটবেলায় করে আসিনি। সো এখানে আমি কি বলতেছি 18 আর 8। সো 18 আর 8 কে গুণ করলে 144 হয় আর বিয়োগ করলে 10 হয়। সো আমরা এটাকে কিভাবে সাজাবো একটু খেয়াল করে দেখেন যে n স্কয়ার মাইনাস, এখন দেখেন 10, 18 থেকে 8 গেলে কত হবে 10, তো 18 মাইনাস 8, এটা হচ্ছে n। এখন বুঝতে পেরেছি কিনা একটু দেখি। দেখেন মাইনাস 10, আমি 10টা কিভাবে জানি পাবো, 18 থেকে 8 কে বিয়োগ করলে 10 পাবো, আর বাইরে কি আছে n, তাই n লিখছি। আর মাইনাস কত 144 ইকুয়াল টু 0। আশা করি আমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছি। হ্যাঁ, যে n স্কয়ার বললে n স্কয়ারই হবে, মাইনাস এই 10 কে জানি আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি, 18 থেকে 8 গেলে কি হয় 10 হয়। হ্যাঁ, আর 18 8 কোথা থেকে পেলাম, মানে আমাদের হচ্ছে ক্যালকুলেশন করে বের করতে হবে কোন দুটি সংখ্যাকে গুণ করলে 144 হবে, কোন দুটি সংখ্যাকে যোগ কিংবা বিয়োগ করলে এটা হবে। তো 18 8 হচ্ছে বেস্ট সলিউশন, কারণ এই দুইটাকে বিয়োগ করলে 10 চলে আসে, এই দুইটাকে গুণ করলে 144 হবে। ঠিক আছে, তো এই সমীকরণের জন্য এটা পারফেক্ট। সো এখন দেখেন এখানে আমাদের কি করতে হবে, একটু মুছতে হবে আমাদের। হ্যাঁ, আশা করি একটু পর্যন্ত বুঝতে পেরেছি। এখন আমরা এদিকে একটু মুছবো, একটু মুছে করব। দেখেন এখন আমাদের কি করতে হবে, আমি ওই লাইনটা আবার তুলি, n স্কয়ার আর একটু আছে 18 মাইনাস 8 n মাইনাস 144 ইকুয়াল টু 0। সো এখন দেখেন n স্কয়ার মাইনাস, দেখেন 18n, 18 সাথে n গুণ করলে কত হবে 18n। হ্যাঁ, এরপর দেন এখানে মাইনাস আছে, তো মাইনাস আছে আবার এখানেও মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, তো 8 এর সাথে n গুণ করলে 8n হবে। দেখেন এখানে বুঝতে পারছেন কিনা, ব্যাপারটা হচ্ছে নিয়ম অনুযায়ী আসলে এটার সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে। 18 সাথে n গুণ করলে 18n হবে, তবে সামনে কিন্তু মাইনাস আসছে দেখে মাইনাস। 8 এর সাথে n গুণ করলে 8n হবে, তবে সামনে কিন্তু মাইনাস আছে, তার আগেও একটা মাইনাস আছে, কারণ এটা গুণ অবস্থায় আছে, তো মাইনাসে মাইনাসে কি প্লাস। ঠিক আছে, মাইনাস হচ্ছে 144 ইকুয়াল টু 0। ঠিক আছে বিষয়টা। সো আমরা এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম। হ্যাঁ, কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন যে 18 সাথে n গুণ করলে 18n হয়, সামনে কি চিহ্ন মাইনাস চিহ্ন, তাই এটা বসাইছি। হ্যাঁ, মাইনাস 8 এর সাথে n গুণ করলে কি হয় মাইনাস 8n হয়। হ্যাঁ, কারণ মাইনাস 8 এর সাথে n গুণ করলে মাইনাস 8n, আর মাইনাস 8n সামনে যেহেতু মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস। ঠিক আছে, এভাবে করতে হবে। তারপর নেক্সট হচ্ছে আমাদের কমন নিতে হবে, এই দুইটা থেকে কি কমন যায়, এই দুইটা থেকে কি কমন যায় সেটা দেখতে হবে। তো এখান থেকে n কমন যায়, n কমন গেলে কি থাকবে n মাইনাস 18, কারণ দেখেন n কমন নিলে কি বাকি থাকে একটা n থাকে, কারণ n স্কয়ার তো একটা n বাকি থাকে, আর হচ্ছে কি বাকি থাকে 18 বাকি থাকে, মাইনাস 18, আর n তো আমি কমন নিয়ে নিছি। ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের কি কমন যাবে, প্লাস হচ্ছে একটা কাজ করবেন, এই n মাইনাস 18টা এখানে আবার লিখে দিবেন। হ্যাঁ, এটা কিন্তু সিস্টেম, মিডল টার্মের অঙ্কগুলো করার সিস্টেম হচ্ছে এরকম যে এটাকে আবার রিপিট করে এখানে লিখতে হয়। তারপর দেখেন n লিখে ফেলছেন না, কি বাকি আছে 8 বাকি আছে, এই আমাদের কিন্তু হয়ে গেছে। সো যেটা আছে সেটা আবার লিখে দিবেন, আর লিখে দেওয়ার পর এই যে n কি বাকি আছে 8, 8টা লিখে দিলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যায়। দেখেন 8 এর সাথে n গুণ করলে 8n, 8 এর সাথে মাইনাস 18 গুণ করলে মাইনাস 144। দেখছেন যেভাবে জান না কেন অ্যানসারটা মিলে যায়। তারপর আমাদের কমন দেখেন এখানে ইকুয়াল টু 0 লিখতে হবে, n মাইনাস 18 n মাইনাস 18 দুইটা জায়গায় একই জিনিস আছে দেখে আমরা একটা জিনিসই লিখবো n মাইনাস 18। হ্যাঁ, আর কি বাকি আছে n প্লাস 8, n প্লাস 8 ইকুয়াল টু কত 0। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই যে এই দুইটা জায়গায় একই জিনিস থাকার কারণে একটা লিখতে হবে, আর n
+8 বাকি আছে দেখে সেটা লিখতে হবে। এখন লিখতে হবে হয় n - 18 মানে এটা ইকুয়াল টু 0 নাহলে এটা ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা ইকুয়াল টু কত 0 অথবা অথবা n + 8 ইকুয়াল টু 0। ঠিক আছে, মানে এটা ইকুয়াল টু 0 এটা ইকুয়াল টু 0। সো এখন আমরা যদি একটু সলভ করি n - 18 n সমান -18 কে এই পাশে পাঠিয়ে দিলে +18 হয়ে যায়। এবার দেন হচ্ছে এই +8 কে ওই পাশে পাঠিয়ে দিলে -8 হয়ে যাবে। তো খেয়াল করে দেখেন আমাদের কিন্তু n এর দুইটা ভ্যালিড মান মানে মান চলে আসছে, সেটা হচ্ছে n এর মান কত 18 আর হচ্ছে -8। তো এখন ব্যাপারটা হচ্ছে n এর কোন মানটা গ্রহণযোগ্য হবে। n এর যদি গ্রহণযোগ্যতার কথা আসে তখন আমাদের কি করতে হবে 18 নিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। অনেক সময় অপশনে কি মানে দেখা গেল যে বেসিক্যালি আসলে n এর মানটা আসলে কখনো ঋণাত্মক হয় না, কারণ আমরা তো বলি যে পঞ্চম পদ ষষ্ঠ পদ, আমরা কি বলছি মাইনাস পঞ্চম পদ কত, অর্থাৎ n এর মানটা সবসময় কি হইতে হয় n এর মানটা ধনাত্মক হইতে হয়। n এর মানটা কেমন হইতে হবে ধনাত্মক। হ্যাঁ, এটা কোনো ঋণাত্মক মান হতে পারে না। তাই এই যে মানটা এটা গ্রহণযোগ্য না। ঠিক আছে, এটা গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য হচ্ছে এটা, দ্যাট মিন্স অ্যানসার ইজ 18। ঠিক আছে, এটা রিটেন ম্যাথের জন্য কাজে লাগে। হ্যাঁ, এমসিকিউ তে আসলে এই ধরনের ম্যাথ না দেওয়ারই সম্ভাবনা বেশি। সো এই হচ্ছে মোটামুটি ভাবে ক্যাটাগরি 4 এর মিশ্রিত যে তিনটি অঙ্ক সেটা। ক্যাটাগরি 4 সাকসেসফুলি শেষ করার পর এখন আমরা যে ক্যাটাগরিতে চলে আসবো, ক্যাটাগরি নং 5 মধ্যবর্তী পদ নির্ণয়, অর্থাৎ সমান্তর দ্বারার মধ্যবর্তী পদগুলো কিভাবে বের করতে হবে সেটা আমি মূলত দেখিয়ে দিব। এটার পরে আরেকটা ক্যাটাগরি থাকবে, তাহলে সমান্তর ধারা মোটামুটি ভাবে শেষ হয়ে যাবে। সো ক্যাটাগরি 5টা এটাও খুব সহজ একটা টপিক। ব্যাপারটা হচ্ছে মধ্যবর্তী পদ বলতে যেমন দেখেন যদি -5 P-Q-16 সমান্তর অনুক্রমে থাকে বা সমান্তর ধারার যদি স্টাইলে থাকে তাহলে P আর Q এর মান কত, মানে এখানে যে P আর Q আছে এই P আর Q এর মানটা কত। সমান্তর অনুক্রম দ্যাট মিন্স হচ্ছে এমন করেই থাকা। ঠিক আছে, যেমন সমান্তর অনুক্রম মানে কি সমান্তর ধারার স্টাইলটা, সমান্তর ধারার স্টাইলটা কি হবে -5 প্লাস এরপর কি P প্লাস Q প্লাস 16। হ্যাঁ, এইভাবে হচ্ছে মনে করেন ধারা আছে। ঠিক এই কোশ্চেনটা এভাবেও থাকতে পারে -5 P প্লাস Q প্লাস 16 প্লাস ডট 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 হলে P আর Q এর মান কত। ঠিক আছে, এই অঙ্কটা এভাবেও থাকতে পারে এভাবেও থাকতে পারে। সো এই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হবে, তো এটার জন্য আমাদের কিন্তু আসলে n তম পদের সূত্রটা কি সেটা জানতে হবে। আর n তম পদের সূত্র আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d, যেটা আমরা ক্যাটাগরি 1 থেকে অনেকবার বলে আসছি যে সমান্তর ধারার n তম পদের সূত্র কিন্তু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো আপনারা অবশ্যই কিন্তু ক্যাটাগরি 1 থেকে 3 দেখে এসে দেন হচ্ছে এই 4 5 6 দেখবেন। ঠিক আছে, আগে কিন্তু ওগুলো দেখতে যাবেন না, তাহলে কিন্তু প্যাচ লাগবে। সো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা একটু যদি দেখি যে সমান্তর ধারা n তম পদ মানে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো এই সূত্রটা আমরা কিভাবে এক্সিকিউশন করব, দেখেন আমাদের যদি এটা দিয়ে যদি করি বা এটা দিয়ে করি কোশ্চেন তো একই। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু প্রথম পদটা দেওয়া আছে। ঠিক আছে, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। ঠিক আছে, এটা তো আমরা বুঝি যে আমাদের প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এভাবে দেওয়া আছে। সো যেহেতু এই দুইটার মান অজ্ঞাত মানে বের করতে হবে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলোর দিকে নজর দিতে হবে, যেমন হচ্ছে এইটা আর এইটা। ঠিক আছে, কারণ এগুলোর দিকে তো নজর দিয়ে ফার্স্ট অফ অল লাভ নেই, কারণ এই দুইটা মান যেহেতু নেই তো আমাদের যেগুলোর মান দেওয়া আছে সেগুলোর দিকেই আমাদের তাকাতে হবে। সো এই কারণে হচ্ছে কি করতে হবে -5 প্লাস 16 এই জায়গাটার দিকে তাকাতে হবে। তাকালে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে এখানে এখানে প্রথম পদটা কি আছে, প্রথম পদ হচ্ছে -5, প্রথম পদ এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি a দ্বারা প্রকাশ করি, অ্যানসার -5। প্রথম পদ কত দেওয়া আছে -5, এটা আমরা খুব ভালো মতো জানি। হ্যাঁ, এরপর কি দেওয়া আছে চতুর্থ পদ, কি দেওয়া আছে চতুর্থ পদ, কি দেওয়া আছে চতুর্থ পদ। কেন চতুর্থ পদ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। আমরা কেন দ্বিতীয় তৃতীয় দেখছি না, কারণ এই দুইটা মান কিন্তু দেওয়া নেই, এটাই বের করতে হবে। তো যেটা বের করা আছে সেটা একটু দেখতেছি, চতুর্থ পদ কত দেওয়া আছে 16। এখন আপনাদের জন্য একটা কথা বলি যে চতুর্থ পদ 16, এখান থেকে কি একটা ইকুয়েশন আমরা বের করতে পারি না, যেটা আমরা ক্যাটাগরি 1 থেকে দেখে আসতেছি বারবার। চতুর্থ পদ মানে কি চারতম পদ। সো চারতম পদের সূত্র কি হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। পঞ্চম পদ বললে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। হ্যাঁ, n তম পদ বললেই আসলে সূত্রটা হবে এটা। সো আমরা কি লিখবো a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান সমান কত হবে 16। সো যেহেতু চতুর্থ পদ বলছে, চতুর্থ পদ বললে n এর জায়গায় জানি কত হবে 4 হবে।
ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে আমরা কি করব, a প্লাস 4 থেকে 1 গেলে কত 3d ইকুয়াল টু কত 16। ঠিক আছে। সো আমরা আশা করি কিন্তু অল্প অল্প করে বুঝতে পারতেছি যে আমাদের প্রথম পদ দেওয়া ছিল এবং প্রথম পদ দেওয়া ছিল আর চতুর্থ পদ দেওয়া আছে। তো চতুর্থ পদ যে দেওয়া আছে এখান থেকে আমরা একটা ইকুয়েশন বের করে ফেলছি। হ্যাঁ, তো দেখেন আমাদের এখন সামনে কি কি আসছে, যে আমাদের এখন a এর মানটা আছে কত -5 আর একটা ইকুয়েশন চলে আসছে a প্লাস 3d সমান সমান কত 16। খুব ভালো কথা। এখন যে ব্যাপারটা, একটা কাজ কিন্তু করা যায়। দেখেন এর মানটা আমাদের কিন্তু দেওয়াই আছে, তো এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে কিসের মান বের হবে, ডি এর মানটা বের হবে। তো এই সুযোগটা আমরা অবশ্যই নিতে পারি। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, আমরা একটু মানটা কি করব বসাই দিব, মানটা একটু বসাই দিব। ঠিক আছে, এই একটু বসাই দিই। হ্যাঁ, এই যে চতুর্থ পদ থেকে বার করব, এখন আমরা কি করব এর মানটা বসাই দিই, -5 প্লাস 3d সমান সমান কত 16। ওকে, এরপর নেক্সট হচ্ছে তাহলে কি হবে 3d, ওই যে x y z d সবগুলো এই পাশে রাখতে হবে, সংখ্যাগুলোকে ওই পাশে। তো ওইখানে 16 আছে, -5 টাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে +5 হবে। তো 3d সমান সমান 21, 16 5 যোগ করলে কত হবে 21। এবং এই d এর মানটা তাহলে কত হবে, ওইদিকে তো 21 আছে আর গুণ অবস্থা থাকলে সেটা কি হয়ে যাবে বাই আকারে যাবে। হ্যাঁ, তো বাই আকারে গেলে 21 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 7। ওকে, সো এই যে আমাদের যে ব্যাপারটা, আমাদের কিন্তু এর মানটাও রেডি হয়ে গেছে, ডি এর মানটাও রেডি হয়ে গেছে। অর্থাৎ এর মানটা কত, এর মানটা হচ্ছে -5 আর ডি এর মানটা কত সেটা হচ্ছে 7। সো এখন দেখেন এর মান আর ডি এর মান যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু দ্বিতীয় পদ আর তৃতীয় পদ আপনার জন্য এখন হাতের ময়লা। হ্যাঁ, এটা বের করা কঠিন কিছু হবে না। আমি একটু মুছে দিচ্ছি, এই জায়গাটা মুছে দিই। সো আমাদের আসলে কি করতে হবে, পি মানে দ্বিতীয় পদ, এটা কি দ্বিতীয় পদ না, হ্যাঁ দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ হচ্ছে কি এখানে পি, এই যে দ্বিতীয় পদ পি, এই দ্বিতীয় পদের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা কি জানি ভালো মতো, হ্যাঁ জানি, কারণ দ্বিতীয় পদ তৃতীয় পদ n তম পদের সূত্রই কিন্তু এইটা। সো দ্বিতীয় যেহেতু বলতেছে n এর জায়গায় কি হবে 2 হবে। ঠিক আছে, এটা তো আমাদের জানাই কথা। তো a প্লাস 2 থেকে 1 গেলে কত হয় 1, 1 কি লেখা লাগবে, লেখা লাগবে না লিখলে বুঝায় 1 d আছে। হ্যাঁ, সো এখন a এর মানটা আপনার কাছে প্রস্তুত আছে কত -5, এরপর দেন হচ্ছে d এর মানটাও প্রস্তুত আছে কত 7। এই যে সবকিছু বের করে দেখাইছি, এই যে এর মান আর d এর মান। তো -5 প্লাস 7, 7 থেকে 5 গেলে কত হবে 2, যেহেতু বড়টা চিহ্ন প্লাস তাই প্লাসই হবে, যদি বড় চিহ্ন মাইনাস হতো তখন মাইনাস দিয়ে আমরা করতাম। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। এরপর দেন আমাদের কি বের করতে হবে তৃতীয় পদ। তৃতীয় পদকে কি জানি প্রকাশ করে কিউ, এই যে তৃতীয় পদ হচ্ছে কিউ এখানে। তো তৃতীয় পদের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা তো জানি n তম পদগুলো এইভাবেই বের করতে হয়, আর যেহেতু তৃতীয় পদ বলছে তার মানে n এর জায়গায় কত হবে 3 হবে। ঠিক আছে, সো এখন a প্লাস 3 থেকে 1 গেলে কত হবে 2 হবে, আর d তো d আছে। এখন আমাদের আর কিছু করার আছে, a আর d এর মানটা এখন বসে দিলে তো হয়ে যাচ্ছে, কারণ আপনার কাছে মান আছে। a এর মান কত -5 প্লাস 2 ইন্টু d এর জায়গায় কত হবে, d এর মানটা হচ্ছে 7। ঠিক আছে, তো -5 প্লাস 7 দুগুণে কত 14, তো 14 আর 5 ক্যালকুলেশন করলে কত হবে 9। ঠিক আছে না, কারণ দেখেন বড়টা চিহ্ন কি প্লাস, 14 থেকে 5 বিয়োগ করলে কত হবে 9। হ্যাঁ, এই যে 10 11 12 13 14। সো আমরা আশা করি বুঝতে পারতেছি যে এখন তো দেখেন দ্বিতীয় পি, পি এর মান কত কিউ এর মান কত বের হয়ে গেছে। এটাই তো জানতে চাচ্ছিল তারা, যে আমাদের পি কিউ এর মান কত। পি এর মানটা কত আসছে আমাদের 2, কিউ এর মানটা কত আসছে 9। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে অঙ্ক। আমি যতগুলো অঙ্ক করে দিয়েছি সবগুলো কিন্তু বিসিএস কিংবা বিভিন্ন জব পরীক্ষা আসা কোশ্চেন, এটাও কিন্তু বিসিএস আসা কোশ্চেন। সো এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো এই অঙ্কটা এই ক্যাটাগরিতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ক্যাটাগরিগুলো আসে যে এটা কত এটা কত। ঠিক আছে, এটা যদি পঞ্চম পদে যায় থাকতো আমি পঞ্চম পদ লিখতাম। ঠিক আছে, যেখানে যায় থাকবে সেখানে যায় লিখবো। হ্যাঁ, তো এই অঙ্কের ক্রাইটেরিয়া হচ্ছে যেগুলা যেগুলা দেওয়া থাকবে সেই দিকে আমাদের চোখটা দিতে হবে, যেগুলো দেওয়া থাকবে না সেটা তো ফার্স্টের দিকে চোখ দিয়ে কোনো লাভ নেই। তো যেগুলো দেওয়া আছে সেগুলো আমি লেখার চেষ্টা করছি, লেখার চেষ্টা করেই কিন্তু কেল্লা ফতে হয়ে গেছে, এ এর মান আর ডি এর মানটা কিন্তু চলে আসছে। তো এ আর ডি এর মানটা চলে আসলে তো দ্বিতীয় পদ আর তৃতীয় পদ বের করা তো আপনার জন্য কিছুই না, কারণ n তম পদের সূত্র আমরা কতবার আলোচনা করছি তাই না, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এই সূত্র দিয়ে করে ফেলতে শেষ। সো এই হচ্ছে মোটামুটি ভাবে ক্যাটাগরি 5। তো
ক্যাটাগরি 4 এবং 5 শেষ করার পর আমরা সমান্তর ধারার সর্বশেষ যে ক্যাটাগরি করব সেটি হচ্ছে গড় নির্ণয়। বেসিক্যালি হচ্ছে সমান্তর ধারার গড় কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা দেখব। এখানে ফোটাটা একটু নিচে পড়ে গেছে। তো সমান্তর ধারার এই গড় নির্ণয়ের কিভাবে করা যায়, ঠিক আছে? তো এই সমান্তর ধারার গড় নির্ণয় করার জন্য একটা সূত্র আছে যে গড় ইকুয়াল টু শেষ পদ প্লাস প্রথম পদ বাই 2। জাস্ট খুবই সহজ একটা বিষয়, এগুলো জব পরীক্ষায় আসছে মাঝে মধ্যে, তাও আমরা একটু দেখাই দিই, হ্যাঁ, যদিও এতটা ইম্পর্টেন্ট টপিক না। তো বেসিক্যালি সমান্তর ধারার গড় বের করার সূত্র হচ্ছে শেষ পদ প্লাস প্রথম পদ বাই 2। খুবই সহজ অঙ্ক। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি আমি 1 নম্বর অঙ্কটা সলভ করি যে 1 থেকে 11 অবধি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত। তো 1 থেকে 11 অবধি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত, এই সমান্তর ধারার যে গড় নির্ণয় সেটা আমরা কিভাবে করব, সেটা হচ্ছে বলছে এখানে শেষ পদ প্লাস প্রথম পদ বাই 2। এখন 1 থেকে 11 এর মধ্যে বুঝাই যাচ্ছে যে শেষ পদ কত, 11, ঠিক আছে? আর প্রথম পদ কি হবে, 1, ঠিক আছে? তো আমি যদি একটু করতে চাই যে প্রথম অঙ্কটার যে গড়, তো এখানে বলছে শেষ পদ প্লাস প্রথম পদ বাই 2, 1 থেকে 11 অবধি। তো 1 থেকে 11 পর্যন্ত, হ্যাঁ, 1 থেকে 11 পর্যন্ত আপনারা জানেন যে শেষ পদ কত, 11, আর এই প্রথম পদ কত, 1। সো এটা আসলে এভাবে করে দেখানোর কিছু নেই। 1 থেকে 11 মানে 11ই হচ্ছে শেষ পদ। সো শেষ পদ কত, 11, হ্যাঁ, আর প্রথম পদ কত, 1 বাই কত, 2। তো 12 কে 2 দিয়ে ভাগ করলে 6। এই তো খুবই ইজি অঙ্ক, তাই না বিষয়টা? তো ঠিক তেমনি আমাদের যদি পরবর্তী অঙ্কটা একটু দেখি যে 1 থেকে 100 অবধি সংখ্যাগুলোর গড় কত, 1 থেকে 100 অবধি। সো আমাদের শেষ পদ হচ্ছে 100, প্রথম পদ হচ্ছে 1। তাহলে তো বুঝতেই পারতেছেন অঙ্কটা কি হবে। তো ওই শেষ পদ প্লাস প্রথম পদ, তো শেষ পদ বলতে আমাদের কি 100 এবং প্লাস প্রথম পদ কত হবে, 1। এই যে শেষ পদ প্লাস প্রথম পদ বাই কত, 2। তো ক্যালকুলেশন করলে যে অ্যানসারটা আসবে সেটাই হচ্ছে আমাদের সংখ্যাগুলোর গড়। কারণ এখানে দেখেন 100 এর সাথে 1 যোগ করলে কত হবে, 101 বাই 2। 101 কে 2 দিয়ে ভাগ করলে 50.5 হয়, ঠিক আছে, 50.5। সো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? 50 দুগুণ 100 আর 0.5 করলে 101 হয়। তো 1 + 5 + 9 ডট 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 81 ধারাটির সংখ্যাগুলোর গড় কত। এই অঙ্কটা কিভাবে করতে হবে, সে একইভাবে 3 নম্বর অঙ্কটা সে একইভাবে লিখবেন, গড় লিখে শেষ পদ প্লাস প্রথম পদ বাই 2। তো 159 ডট 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 81, শেষ পদ তো এখানে 81, কারণ 81টাই হচ্ছে শেষ পদ এখানকার, হ্যাঁ। তো এই শেষ পদ কত, 81 প্লাস প্রথম পদ কি করতে হবে, এই যে 1। সো এই যে শেষ পদ প্লাস প্রথম পদ বাই কত, 2। তো এটা আশা করি বুঝার কথা, কারণ এই যে শেষ পদ আর এটা হচ্ছে প্রথম পদ। তো 82/2 অ্যানসার ইজ 41, ঠিক আছে না? খুব ইজি কিন্তু ব্যাপারটা, এটা খুবই ইজি যে শেষ পদ প্লাস প্রথম পদ বাই 2। এবং 4 নম্বর যে অঙ্কটা আছে যে 1 2 3 ডট 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 n ধারাটির গাণিতিক গড় কত, ঠিক আছে? সো এটা আমরা গড় কিভাবে বের করব, সেই সেম ভাবে গড় সমান সমান শেষ পদ প্লাস প্রথম পদ। প্রথম পদ তো এখানে 1, খুব ভালো কথা। শেষ পদ কি 1 2 3 ডট 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 n, এই যে এখানে গিয়ে শেষ হয়েছে এটার মতো। সো শেষ পদটা কি এখানে n। সো শেষ পদ বলতে কি বোঝায়, n কে বোঝায়, ঠিক আছে না? কারণ এই অঙ্কে শেষ পদ n, এই অঙ্কে ছিল 81, n এ যায় শেষ করছে, কোথায় শেষ করছে সেটা তো জানি না, তো n এ গিয়ে শেষ করছে। সো এটা হচ্ছে শেষ পদ প্লাস হচ্ছে আমাদের এখানে প্রথম পদ বাই 2। আর কি ক্যালকুলেশন করা যাবে না, কারণ এখানে যদি সংখ্যা থাকতো তাহলে সেখানে আমি 5 থাকলে 5 এর সাথে 1 যোগ করলে 6 এভাবে করতে পারতাম। বাট এখানে যদি n ই বলে দিছে তাহলে আর কোনো আগানোর কিছু নাই, এটা আসলে আমাদের গড়। তো এটাই হচ্ছে মোটামুটি ভাবে ক্যাটাগরি 6 এর গড় নির্ণয়। তো আশা করি আমরা এই টপিকটা বুঝতে পেরেছি। তো এই হচ্ছে মোটামুটি ভাবে সমান্তর ধারার আলোচনা। প্রথম পর্বে বেসিক্যালি ক্যাটাগরি 1 থেকে 3 পর্যন্ত করিয়ে দেওয়া হয়েছে, আর পর্ব 2 এ বেসিক্যালি 4 থেকে 6 পর্যন্ত করিয়ে দেওয়া হয়েছে। সো আমি আমার সীমাবদ্ধ নলেজ থেকে চেষ্টা করেছি এই অঙ্কগুলোকে এভাবে বোঝানোর জন্য। তো আশা করি আপনারা যদি একটু আস্তে ধীরে দেখেন, আশা করি ইনশাআল্লাহ কোনো প্রকার অঙ্কের সমস্যা হবে না। যদিও সমস্যা যদি হয় আমাকে অবশ্যই কি করতে হবে, ইনবক্সে বলতে হবে, তারপর দেন আপনাদের আমি আবার কি করব, ভিডিও করে বুঝিয়ে দিব। সো এটা কোনো সমস্যা না। 1 থেকে 3 পর্যন্ত বোঝানোর পর আপনাদের বাড়ির কাজ দেওয়া হয়েছে, কিভাবে অঙ্কটা মানে যে কোনো মানে ককটেল বইটা শেষ করতে হবে বা খায়রুল বেসিক ম্যাথ শেষ করবেন, কোনো সমস্যা নেই। যে কোনো বইয়ের অঙ্ক কিভাবে শেষ করবেন সেটা আমি কিন্তু বলে দিয়েছি যে কিভাবে ম্যাথ করতে হবে। ঠিক তেমনি 4 থেকে 6 পর্যন্ত যে করালাম এটার উপর কি বাড়ির কাজ থাকবে সেটা আমি কি করে দিব, গ্রুপে বলে দিব।
সো আশা করি কোনো সমস্যা হবে না। এই ৬টা ক্যাটাগরি বুঝতে পারলে সমান্তর ধারা টপিকটা একদম ভালো মতো বোঝা যাবে। আর এছাড়া কিছু, কিছু রিটেনের জন্য কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল। তো ওইটা আসলে দেখা গেল যে পরে করিয়ে দিব। এটুক পর্যন্ত করলে আপনার প্রিলি একদম সম্পূর্ণভাবে কভার। সো আশা করি সমস্যা হওয়ার কথা না। প্রিলি অ্যাজ ওয়েল এস রিটেনও কভার হয়ে যাবে। কারণ সবগুলো সমান্তর ধারার প্যাটার্নই কিন্তু এরকম। সো আশা করি সমস্যা হওয়ার কথা না। তো নেক্সট পর্বে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব গুণোত্তর ধারা করিয়ে দিতে, লগারিদম করিয়ে দিতে। এভাবে করে আমরা ম্যাথের পর্বগুলো আনবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সৃষ্টিকর্তা সবার মনে আশা পূরণ করুক এই কামনা করি এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।